সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আজকের অনলাইন লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইরশাদ আলী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স। তো সে কোর্সটি হচ্ছে যে নিউক্লিয়ার ফিজিক্স। তো অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে সুস্বাগতম আমার আজকের এই অনলাইন লাইভ ক্লাসে। যারা এই ক্লাসটি মুহূর্তে দেখছো তাদের সকলকে স্বাগতম। যারা এই মুহূর্তে আছো তারা অবশ্যই পোস্টটি শেয়ার করে গ্রুপে এবং পেজে শেয়ার করে দেবে। আমি আমার নিজের ওয়াল থেকে আজকে লাইভে আসছি। যাই হোক, এখন আজকের বিষয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের নিউক্লিয়ার ফিজিক্স। তো নিউক্লিয়ার ফিজিক্স অনার্স তৃতীয় বর্ষের যে কোর্সটি করানো হয় সেটির নাম হচ্ছে যে নিউক্লিয়ার ফিজিক্স 1। নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান 1। ঠিক আছে, অনুরূপ আরেকটি নিউক্লিয়ার ফিজিক্সের কোর্স আছে যেটি আমরা চতুর্থ বর্ষে পড়াবো তোমাদেরকে। যে কারণে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 1 বা কোর্স 1 এটি আজকে তৃতীয় বর্ষে যে পড়াবো সেটা মূলত তোমাদের বেসিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব। বা তোমরা ইন্টারমিডিয়েটে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা বেসিক ধারণাগুলো পেয়েছো। এখানে আরো বিস্তারিত কিছু আলোচনা করব, তারপরে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো। তো তার আগে আলোচ্য বিষয় দেখার আগে আমরা এই কোর্সটি একটি 4 ক্রেডিট একটি কোর্স, অর্থাৎ ফুল 100 মার্কের পরীক্ষা হবে। ফুল 100 নম্বর 100 মার্কস, এখানে 100 মার্কসের একটি কোর্স। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে তৃতীয় বর্ষ থেকে তোমাদের আর কোনো নন মেজর কোর্স নেই, সবগুলোই মেজর কোর্স, অর্থাৎ পদার্থবিজ্ঞানের সবগুলো কোর্স এখানে আমরা আলোচনা করব। 7টা কোর্স আছে তোমাদের, 7টা কোর্সই আছে এই 4 ক্রেডিট করে। ঠিক আছে, 4 ক্রেডিট এবং প্র্যাকটিক্যাল আছে এখানে। তো যাই হোক, তার মধ্যে এই নিউক্লিয়ার ফিজিক্স একটি। তো এই নিউক্লিয়ার ফিজিক্স যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অথবা এই অধ্যায়ে আমি যে অধ্যায়টি পড়বো সেটা প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায়টার যেটা হচ্ছে যে নিউক্লিয়াসের মৌলিক গুণাবলী, অথবা বেসিক প্রপার্টিস অফ নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মৌলিক গুণাবলী। যাই হোক, এখানে এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়েছি, বা আমি যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেগুলো হচ্ছে যে 1 নম্বরে নিউক্লিয়নের ধর্ম। 1 নম্বর হচ্ছে যে নিউক্লিয়নের ধর্মগুলো লিখো। এটা একটা প্রশ্ন, এখান থেকে আমি এটা গুরুত্ব মনে করলাম। তারপর আরেকটা হচ্ছে যে নিউক্লিয় বন্ধন শক্তি এবং প্যাকিং ভগ্নাংশের মধ্যে পার্থক্য লিখো। নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি ও প্যাকিং নিউক্লিয় বন্ধন শক্তি ও প্যাকিং ভগ্নাংশের মধ্যে পার্থক্য। প্যাকিং ভগ্নাংশের মধ্যে পার্থক্য। তারপরে চতুর্থ যে পারমাণবিক ভর একক কি। ঠিক আছে, পারমাণবিক ভর একক কি। তারপরে এর সাথে আরেকটা যুক্ত, এর সমতুল্য শক্তি MeV এককে লিখো। এর সমতুল্য শক্তি, সমতুল্য শক্তি MeV মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত। তারপর হচ্ছে অর্ধ প্রায়োগিক ভর সূত্র প্রতিপাদন করো। অর্ধ 4 নম্বরটা হচ্ছে অর্ধ
প্রায়োগিক ভর অর্ধপ্রায়োগিক ভর সূত্র প্রতিপাদন করো। অর্ধপ্রায়োগিক ভর সূত্র প্রতিপাদন করো। তারপরে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য লিখো। 5 নম্বরটা হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। 6 নম্বর হচ্ছে ভর ত্রুটি কি? ভর ত্রুটি কি? দেখাও যে ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করা যায়। ভর ত্রুটি কি? দেখাও যে ভর ত্রুটিকে বন্ধন শক্তির মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এই 6টা প্রশ্ন আমরা এই অধ্যায়ে মোটামুটি দেখবো বা আলোচনা করব বা তোমরা দেখবা। আমি যদি ক্লাস সবগুলো নাও নিতে পারি অনলাইনে, তবে যেখানেই হোক তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কালেক্ট করে পড়বা। তো এখন প্রথমেই আসা যাক যে নিউক্লিয়াস। এখানে আমরা একটু আলোচনা করি যে নিউক্লিয়ার ফিজিক্সের নিউক্লিয়াস কি, তাই না? নিউক্লিয়াস কি জিনিস? ঠিক আছে, তোমরা এই নিউক্লিয়াস কথাটা আরো এক জায়গায় শুনে থাকবা, হয়তো প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানে, কিন্তু এই ফিজিক্স বা কেমিস্ট্রিতেও কিন্তু একটা নিউক্লিয়াস আছে। ওই সেই নিউক্লিয়াস আর এইগুলি নিউক্লিয়াস এক না, অবশ্যই সেটা তোমরা বুঝো বা জানো। যাই হোক, এই নিউক্লিয়াসটা কি? এই নিউক্লিয়াসটা রাদারফোর্ড, হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে মানে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে পরমাণুর কেন্দ্রে এমন একটা চার্জ বা এমন একটা বস্তু আছে, ঠিক আছে, তো যেটা কি করে এই যে আলফা কণাকে কি করে বিক্ষেপিত করে। ঠিক আছে, তাহলে সেখানে তিনি একটা জিনিসের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, তো পরবর্তীতে সেটাকে তিনি বলেন যে এটাই পরমাণুর একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে তিনি লক্ষ্য করেন যে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা এখানে আছে, এবং যে যার নাম হচ্ছে কি প্রোটন। ঠিক আছে, যার নাম হচ্ছে প্রোটন। তাহলে এই রাদারফোর্ড এই প্রোটনটার অস্তিত্ব খুঁজে পান। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আরো তারপরে এখানে আবার আরেকটা জিনিসের কথা বলতে হচ্ছে, এটা তাহলে একটা প্রোটন, একটা মৌলিক কণিকা বা নিউটনের মধ্যে আছে। তো নিউটনে আরো একটি মৌলিক কণিকা অবস্থান করছে, নিউক্লিয়াসে আরো একটি মৌলিক কণিকা আছে, যেটাকে বলা হয় নিউট্রন। ঠিক আছে, যেটাকে বলা হয় নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন মিলে মূলত কি নিউক্লিয়াস। প্রোটন আর নিউট্রন নিয়ে মূলত নিউক্লিয়াস প্রতিষ্ঠিত। তাছাড়াও আরো মৌলিক কণিকা আছে, যেগুলো আমরা চতুর্থ বর্ষে বা পরবর্তীতে জানতে পারবো। তো এই প্রোটন নিউট্রন মিলেই কি প্রোটন আর নিউট্রন দুটো মিলেই গঠিত হয় নিউক্লিয়াস। আচ্ছা, তার মধ্যে আরেকটি মৌলিক কণিকা এটা প্রয়োজন আছে আমাদের, যের মধ্যে আরেকটি মৌলিক কণিকা হচ্ছে কি এখানে কি ইলেকট্রন। আরেকটি মৌলিক কণিকা এখানে আমাদের জানতে হবে, সেটা ইলেকট্রন। জে থমসন যেটা আবিষ্কার করেন, নিউটন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক। ঠিক আছে, চ্যাডউইক নিউট্রন, আর রাদারফোর্ড প্রোটন, আর জে থমসন ইলেকট্রন, তিনটা আবিষ্কার করেছিলেন। যাই হোক, এখন পরমাণুতে যে কণা, একটা পরমাণুতে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো থাকে,
তো এই জিনিসগুলো আমরা এখন দেখি। তো পরমাণুর যে এই প্রোটন আর নিউট্রন এই দুটার ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে। আর পারমাণবিক সংখ্যা আমরা যদি প্রকাশ করি জেড দিয়ে, তাহলে যদি একটি মৌল এক্স হয় তাহলে আমরা সাধারণত লিখে থাকি এই ফরম্যাটে, আমরা এটা ইয়াটা লিখে থাকি। ঠিক আছে, এই মোটামুটি নিউক্লিয়াসের একটি ধর্ম বা বৈশিষ্ট্যগুলো। নিউক্লিয়াসটা কি আমরা একটু জানলাম। এখন আসি নিউক্লিয়াসের কিছু সাধারণ ধর্ম। ঠিক আছে, নিউক্লিয়াসের ধর্ম। একটা নিউক্লিয়াস কতগুলো বৈশিষ্ট্য হোল্ড করে। তো যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আমরা দেখতে পাই বা তার কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো কি কি নিউক্লিয়াসের মধ্যে। তো নিউক্লিয়াসের পদ্ধতিতে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে। নিউক্লিয়াসে কি থাকে, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা রয়েছে। তাহলে কি আছে, নিউক্লিয়াসের কি আছে, পারমাণবিক সংখ্যা আছে এবং কি আছে, তার ভর সংখ্যা আছে। এই পরমাণুর ভর, একটি পরমাণুর ভরের 97.9% ভর কি করে, এই নিউক্লিয়াস হোল্ড করে। নিউক্লিয়াস ধারণ করে। পরমাণুর ভরের 90% ভর নিউক্লিয়াস ধারণ করে। ঠিক আছে, তারপরে এখন এখান থেকে আমরা একটা উদাহরণ হিসেবে একটু দেখি, একটু আলোচনা করি যে ভর। তো প্রোটনের ভর যদি m এটা হয় এবং নিউট্রনের ভর mn হয়। ঠিক আছে, মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন, এটা যদি হয় তাহলে নিউক্লিয়াসের ভরটা কি হবে। একটা নিউক্লিয়াসের ভর m = z, যেটা হচ্ছে সেই পরমাণু mp প্লাস n m। ঠিক আছে, এখানে আবার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার ভর, প্রোটন আর নিউট্রন সংখ্যার ভর আমরা একটু আগে দেখেছিলাম a সমান সমান কি, প্রোটন সংখ্যার ভর আর নিউট্রন সংখ্যার ভর a প্লাস n। ঠিক আছে, তাহলে n = a মাইনাস z, তাহলে আমি নিউট্রন সংখ্যার ভরটা এখানে পেয়ে গেলাম। তাহলে এইখানটা আমি বসাই, এর মানটা যদি এই সমীকরণে বসাই তাহলে z mp প্লাস a মাইনাস z mn। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভর। এখানে নিউক্লিয়াসের ভর তাহলে হচ্ছে কি, একটা যে কোনো নিউক্লিয়াসের ভর আমরা এটা পাবো। ওকে, এবার নিউক্লিয়াসের চার্জ আছে। একটা নিউক্লিয়াসের চার্জ ধর্ম আছে। কি করে, ওই যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় আলফা কণা যদি নিউক্লিয়াসে যায়, হিট করে, তাহলে আবার সে কি বিচ্যুতি হয়ে যায়। ঠিক আছে না, তার মানে কি, সেখানে এই যে আলফা কণা যাচ্ছে বিচ্যুতি হচ্ছে, তার মানে কি এখানে একটা যে কোনো ধর্মের চার্জ আছে, আলফা কণা একটা পজিটিভ ধর্মের চার্জ, এই একটা পজিটিভ ধর্মের চার্জ, এখানে গেলে কি করে, তারা বিকর্ষণ করে। তার মানে কি, এই পজিটিভ চার্জ তাহলে নিউক্লিয়াস কি করে ধারণ করে, অর্থাৎ প্রোটন। ঠিক আছে, প্রোটনের চার্জ যেহেতু ধনাত্মক, সেই হলে নিউক্লিয়াস একটি ধর্ম চার্জ, তার নিউক্লিয়াসের যে চার্জ আছে সেটা হচ্ছে পজিটিভ ধর্ম চার্জ বা পজিটিভ চার্জ সে ধারণ করে থাকে, বা ধনাত্মক চার্জ গঠন করে। নিউক্লিয়াস একটি নির্দিষ্ট আকার আছে। তাহলে প্রতিটি নিউক্লিয়াসের কি থাকে, একটি নিউক্লিয়াসের
নিউক্লিয়াসের নির্দিষ্ট কি আছে আকার আছে। নিউক্লিয়াসের নির্দিষ্ট কি আছে, নিউক্লিয়াসের নির্দিষ্ট আকার আছে। হ্যাঁ, তো নিউক্লিয়াসের আয়তন V সমানুপাতিক তার ভর, ঠিক আছে। যদি ভরের সমানুপাতিক তার আয়তন, ভর বাড়লে আয়তন বাড়বে, ঠিক আছে নিউক্লিয়াসের। তাহলে এখানে V ইকুয়াল টু হচ্ছে 4/3πr কিউব। এই আরটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে, আরটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এখানে আর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে এই সমীকরণ থেকে যেটা হচ্ছে 4/3πr কিউব সমানুপাতিক a, এটা সমান সমান এটা, তো এই সমান সমান আবার লেখা যায় r নট a 1/3। এখানে r নট একটা ফিক্সড ভ্যালু মানে নির্দিষ্ট, সেটার মান হচ্ছে যে 1.1 টেন্স টু 1.13 1.1 টেন্স টু 1.3 থেকে 10 টু দি পাওয়ার -15 মিটার। এটা হচ্ছে যে আর নটের ভ্যালুটা, ঠিক আছে, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, বা এটাকে একটা পরিমিত ব্যাসার্ধ বলে, অ্যাবসলিউট একটা ব্যাসার্ধ প্রমাণ। তো এর মধ্যেই আর নটের মানটা। যাই হোক, এটা হচ্ছে নিউক্লিয়াসের যে একটা আকার আছে বা আকৃতি আছে, গঠন আছে, সেটা এই রাশিটা আমাদেরকে কি করে মানে প্রকাশ করে বা বলে দেয়। তারপরে নিউক্লিয় বল থাকে। নিউক্লিয় বল নামে একটা কথা আছে। আমরা মহাকর্ষ অধ্যায়ে 4টি মৌলিক বলের কথা পড়েছিলাম, তাই না? মহাকর্ষ বল, তাড়িতচুম্বক বল, তারপরে নিউক্লিয় সবল আর নিউক্লিয় দুর্বল বল। তো একটি নিউক্লিয়াসের ভিতরে এই নিউক্লিয়াসে এই সবল আর দুর্বল বলের অস্তিত্ব পাওয়া গেছে, ঠিক আছে, সবল আর দুর্বল নিউক্লিয় বল এর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে কি এই সবল নিউক্লিয় বল এখানে কার্যকর, ঠিক আছে, সবল আর দুর্বল নিউক্লিয় বল এখানে কার্যকর। তারপরে আরেকটা জিনিস, এখানে নিউক্লিয়াসের চৌম্বক ধর্ম রয়েছে। এই নিউক্লিয়াসের কি আছে, চৌম্বক ধর্ম আমরা লক্ষ্য করি, বুঝা গেছে? ওকে, তাহলে এই গেল মোটামুটি নিউক্লিয়াসের ধর্মগুলো। তো এই নিউক্লিয়াসের ধর্মগুলো আমরা বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা নিউক্লিয়াসের শ্রেণী বিভাগ দেখব। একটা নিউক্লিয়াস কতগুলো শ্রেণীতে বিভক্ত সেই জিনিসগুলো আমরা দেখব। তো সেই শ্রেণী বিভাগ রয়েছে নিউক্লিয়াসের। তাহলে আমরা একটু আগেই বললাম নিউক্লিয়াসের যে উপাদান, সেটা কি কি ছিল? নিউক্লিয়াসের উপাদান প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের উপাদান হচ্ছে প্রোটন আর নিউট্রন। তাছাড়াও আরো কিছু বলেছিলাম যে পজিট্রন, ম্যাসন, নিউট্রিনো ইত্যাদি। তো যাই হোক, মূলত আমরা এই প্রোটন আর নিউট্রন সম্বন্ধেই আলোচনা করব। এই দুইটা জিনিস, এই দুইটা উপাদান হচ্ছে মুখ্য, ঠিক আছে। তো এই মুখ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এদেরকে বলা হয় কি বলা হয়? নিউক্লিয়ন। এদেরকে বলা হয় নিউক্লিয়ন, ঠিক আছে, এদেরকে বলা হয় নিউক্লিয়ন। এই যে প্রোটন, নিউট্রন, পজিট্রন, ম্যাসনের আবার নিউট্রিনো, এগুলো হচ্ছে নিউক্লিয়ন, ঠিক আছে। আচ্ছা, তো এখন নিউক্লিয়াসের শ্রেণীবিভাগ। তো শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখা গেছে যে নিউক্লিয়াসের শ্রেণীবিভাগে অনেক ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে শ্রেণীবিভাগ ইয়াগুলো, তার মধ্যে একটা হচ্ছে কি আইসোটোপ, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে আইসোটোপ। তোমরা এটা সম্বন্ধে বহুল পরিচিত, ক্লাস 10, 9, 10 থেকে পরিচিত। 9, 10 ইন্টারমিডিয়েটে আইসোটোপ সম্বন্ধে অনেক পড়েছো, ঠিক আছে। তো আইসোটোপটা কি জিনিস? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন,
তাহলে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, সেই সকল সেই সকল পরমাণুর এই নিউক্লিয়াসকে বলা হয় আইসোটোপ। তো এই যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, ঠিক আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা দেখতে পাই। তাহলে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা কি থাকে এখানে সমান, কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এটার নাম হচ্ছে কি আইসোটোপ। ওকে, এবার আরেকটা দেখি আইসোমার। কি আইসোমার? আইসোমার কি জিনিস? যে সকল পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা একই, কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন ভিন্ন। অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন ভিন্ন। কি বলছি? যে সকল পরমাণু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা একই, কিন্তু কি বলছে তার অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোমার। ঠিক আছে, তাহলে আইসোমার হচ্ছে কি? যেমন একটা উদাহরণ 230 ইউরেনিয়াম Z91, এইটা। আরেকটা হচ্ছে 234 UX291। তো দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই, কিন্তু তার এই যে গঠন তেজস্ক্রিয় ধর্মের উপর ভিত্তি করে ইউরেনিয়াম দুইটার তেজস্ক্রিয় গঠন এবং ধর্ম ভিন্ন ভিন্ন হয়। সে কারণে এই মৌলটাকে নাম দেওয়া হয়েছে আইসোমার। আরেকটা দেখি এবার আইসোবার। এবার দেখবো আইসোবার। আইসোবার কি জিনিস? যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। যে সকল পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, সেই সকল পরমাণুর এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটার নাম হচ্ছে আইসোবার। যেমন নাইট্রোজেন আর এই কার্বন, তো এর দুটার ভর সংখ্যা কি একই, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা প্রোটন সংখ্যা ভিন্ন। এদেরকে বলা হয় আইসোবার। আইসোটোন, আরেকটা দেখি আমরা আইসোটোন। তাহলে আইসোটোনটা হচ্ছে কি? যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, তাহলে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন। তাহলে যেসব পরমাণুর কি নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, সেগুলোকে তাদের কি বলে? আইসোটোন। ঠিক আছে, তাদের বলে আইসোটোন। যেমন ক্লোরিন 37 17, আর একটা হচ্ছে ক্যালসিয়াম 40-20। এদের দেখা যাচ্ছে কি, এই যে 17 থেকে 20 দিলে আমি নিউট্রন সংখ্যা কি পাই? 37 - 17। তাহলে কি এখানে বিয়োগ করলে 20, বিয়োগ করলে তো নিউট্রন সংখ্যা, ঠিক আছে, নিউট্রন। আবার 40 - 20, এখানেও 20। তাহলে এরা কি পরস্পর? এরা আইসোটোন। এরা এক একটা আইসোটোন, এরা পরস্পর
আইসোটোন। এবার আসি মিরর নিউক্লিয়াস। যাই হোক, যারা যারা ভিডিও দেখছো এখনো তারা অবশ্যই এটা শেয়ার দাও, গ্রুপে শেয়ার দাও, তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। আমি পরবর্তী ক্লাস শ্রেণী থেকে চলে যাচ্ছি যে মিরর নিউক্লিয়াস। ঠিক আছে, মিরর নিউক্লিয়াস। মিরর নিউক্লিয়াস যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা অন্য আরেকটি পরমাণু নিউট্রন প্রোটন সংখ্যাকে কি করে বিনিময় করে, মানে তাদের স্থানগুলো দখল করে। ঠিক আছে, যেসব পরমাণু ভর সংখ্যা এটা ভর সংখ্যা মিরর নিউক্লিয়াস, যেটা মিরর নিউক্লিয়াস। মিরর নিউক্লিয়াস, মিরর মানে কি, একটা আমরা এদিকে যেটা দেখাবো তার উল্টা দেখাবে। ঠিক আছে, হ্যাঁ, যেমন মিরর নিউক্লিয়াস, যেমন এখানে বেরিয়াম আর 4 আর 7 Li3। এখানে এই ক্ষেত্রে জেড কত 4 আর এই ক্ষেত্রে এবং এন কত 3। জেড হলে ভর সংখ্যা 7। ঠিক আছে, তো যদি পারমাণবিক সংখ্যা 4 হয় তাহলে নিউটন সংখ্যা কত 3 হবে। এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে জেড কত 3 বিয়োগ করলে নিউটন সংখ্যা কত 4। তো এরা কি করে মিরর, উল্টো। ঠিক আছে, একজন আরেকজন উল্টো করে যদি দেখি তাহলে আমি এই জিনিসগুলো এখানে দেখতে পারি, যে কারণে এটার নাম দেওয়া হয়েছে মিরর নিউক্লিয়াস। ওকে, এবার দেখি আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস। আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস, আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস, আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস। আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস এটা কি জিনিস বা এটা কাকে বলে? তো যে সকল পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা অপেক্ষা সমান সংখ্যক অতিরিক্ত নিউট্রন থাকে তাদেরকে আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস বলে। বলছে কি, যে সকল পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা প্রোটন অপেক্ষা সমান সংখ্যক অতিরিক্ত নিউট্রন সংখ্যা থাকে তাদেরকে আইসো ডায়াস্ফায়ার বলে। যেমন 37 ক্লোরিন আর এখানে হচ্ছে যে 39 আর্গন 18। তো এটা কি দেখাচ্ছে এখানে ক্লোরিন। তো এর ডায়াস্ফায়ার কারণ প্রতি ক্ষেত্রে প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা 3 বেশি। প্রতি ক্ষেত্রে প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা 3 বেশি। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা 3 বেশি, যে কারণে এটাকে বলা হয় আইসো ডায়াস্ফায়ার নিউক্লিয়াস। লাস্ট ওয়ান দেখি, লাস্ট যেটা হচ্ছে রেডিও আইসোটোপ। ঠিক আছে, রেডিও আইসোটোপ কি জিনিস? রেডিও আইসোটোপ, আইসোটোপ, রেডিও আইসোটোপ। ঠিক আছে, রেডিও বলতে এখানে কি বিকিরণ, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান তাদেরকে, যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা সমান। তো এখানে একটা ব্যাপার আছে যে এই জিনিসটা মোটামুটি মূলত তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয়ে থাকে। তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে এই ইয়াটা প্রযোজ্য হয়ে থাকে। তাহলে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান তাদেরকে রেডিও আইসোটোপ বলে। আইসোটোপের সংজ্ঞা মোটামুটি এরকমই এক সংখ্যাটা ছিল, তবে এইটা তেজস্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করব। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে রিঅ্যাকশনের সময় এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আজকের টপিকগুলো যেগুলো আলোচনা করলাম, তো এই আলোচ্য বিষয়গুলো তোমরা একটু দেখবা। রেডিও আইসোটোপের কিছু ব্যবহার আছে। ঠিক আছে, রেডিও আইসোটোপের কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো দেখবা। যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার হয় রেডিও আইসোটোপ, কৃষিক্ষেত্রে
কৃষিক্ষেত্রে এর ব্যবহার, তারপরে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে তোমার ইয়া ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তারপরে শিল্প কারখানায় ব্যবহৃত হয়, তারপরে গবেষণার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই গবেষণা পরীক্ষাগারে এই জিনিসটা ব্যবহার হয়। তো এই জিনিসগুলো মূলত আলোচনা করবো। নিউক্লিয় কিছু ডেনসিটি আছে, নিউক্লিয় ডেনসিটি বা নিউক্লিয় ঘনত্ব। একটা নিউক্লিয়াস কতটুকু ঘনত্ব বা তার ডেনসিটি কত, সেটা আমরা নির্ণয় করব। তারপরে পারমাণবিক ভর একক নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। নিউক্লিয় ঘনত্ব, তারপরে পারমাণবিক ভর একক, ভর ত্রুটি, বন্ধন শক্তি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি নেক্সট যেদিন ক্লাস নিব সেদিন তোমাদের আলোচনা করব। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, আজকের মতো এখানেই ক্লাস শেষ। তো যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা গুরুত্ব করে দেখবে। এখান থেকে যে প্রশ্নটা, যে নিউক্লিয়নের কিছু বৈশিষ্ট্য ধর্ম লিখো, নিউক্লিয়নের বৈশিষ্ট্য বা ধর্মগুলো তোমরা দেখবা। নিউক্লিয়াসের সাধারণ ধর্ম আর নিউক্লিয়াসের শ্রেণী বিভাগ, এই জিনিসগুলো জানো। বেসিক তোমাদের কিন্তু জানা বিষয়গুলো সবগুলোই জানা ছিল। হ্যাঁ, আমি জাস্ট একটু খালি হাইলাইট করে দিলাম। এখন যে বিষয়গুলো আলোচনা করবো এগুলো জানতে হবে। ভর ত্রুটি কি, বন্ধন শক্তি কি, তারপরে পারমাণবিক ভর একক, হ্যাঁ, তারপরে নিউক্লিয়ার ঘনত্ব, নেক্সট এগুলো আলোচনা করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরের বাইরে বের হবে না। এটা প্রতিদিনই আমি সবাইকে বলি। সাবধান, সচেতনতা আমাদের সবচেয়ে বড় ঔষধ। ঠিক আছে, আপাতত সচেতন থাকাটাই আমাদের জরুরি। আশা করি সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। ততক্ষণ বাই, আল্লাহ হাফিজ।